নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছে, সংসদে মাত্র 2 মিনিটের বেশি টিকতে পারলেন না ওম বিড়লা, এবং ওম বিড়লা মাত্র আসলেন, দেখলেন এবং চলে গেলেন। তার কারণ এতটাই বিরোধীরা চাপ দিচ্ছিল। এবং এই মুহূর্তে বিরোধীদের চাপটা কি? ধর্মেন্দ্র প্রধানের ইস্তফাটা তো হয়ে গিয়েছে, তাহলে চাপটা কিসের জন্য? তারা বলছে যে সংসদে কেন আসছেন না স্বরাষ্ট্রমন্ত্রী। রীতিমতন বিরোধীরা আরো অ্যাটাকিং মোডে চলে গিয়েছে যে কেন দিল্লি পুলিশ অর্থাৎ স্বরাষ্ট্র দপ্তর থেকে এই ধরনের অ্যালাওয়েন্স দেওয়া হবে। অ্যালাওয়েন্স বলতে একদম অর্ডার দেওয়া হবে যে নিরস্ত্র ছাত্রছাত্রীদের যে আন্দোলন তার উপর লাঠিচার্জ করতে হবে মাথা হিট করে, এবং তার সঙ্গে কাঁদানে গ্যাস কিংবা প্যালাট গান ছোড়া হবে, যেটা নিয়ে বারংবার গতকাল প্রিয়াঙ্কা গান্ধী মুখ খুলেছিলেন। সেই জায়গাটাই কিন্তু গুরুত্বপূর্ণভাবে আবারও উঠে আসছে। আমরা দেখতে পাচ্ছি যে অমিত শাহ কোনো মতেই কিন্তু সংসদে আসছেন না, এবং সেটা কিন্তু আজকে আবারও রিপিটেশন হলো। গতকালই আপনাদের একটা ভিডিও আমরা দেখিয়েছিলাম, তাহলে কি এবার অমিত শাহের ইস্তফার পালা? এবং সেই জায়গাটাই কিন্তু আরো একবার প্রতিষ্ঠিত হচ্ছে। আপনারা সঙ্গে সঙ্গে দেখুন যে অভিজিৎ দীপকে, ককরোচ জনতা পার্টির যে ফাউন্ডার, তিনি বিদেশে চলে গিয়েছেন, কিন্তু বিদেশ থেকে তিনি আবারও বার্তা দিয়েছেন যে আমাদেরকে কিন্তু আবার রাস্তায় নামতে হবে। তার কারণ সরকার যে শর্ত দিয়েছিল আমাদেরকে, শর্ত সাপেক্ষে আমরা আন্দোলন তুলে নিয়েছিলাম, সেই শর্ত কিন্তু সরকার মানছে না, এবং তাই জন্য প্রয়োজনে কিন্তু আমাদের আরো বড় আন্দোলন করার সময় আবারও চলে এসেছে। एवरीवन, मैं देख रहा हूँ कई सारे स्टेट्स में पुलिस जो है वो स्टूडेंट्स को हैरेस कर रही है, परेशान कर रही है। गवर्नमेंट स्टूडेंट्स को डराना धमकाना बंद कर दे। अगर वो इसी तरह पुलिस के द्वारा स्टूडेंट्स को डराएगी, धमकाएगी, डिटेन की धमकियां देगी, अरेस्ट की धमकियां देगी, तो कॉकरोच जनता पार्टी फिर से बहुत बड़ा प्रोटेस्ट करेगी। We will protest again if you keep harassing the students. Stop harassing the students. আপনারা শুনলেন অভিজিৎ দীপকের বক্তব্য, এবং তারপর আপনাদের শোনাচ্ছি সৌরভ দাস, এই ককরোচ জনতা পার্টির একজন ফাউন্ডার মেম্বার, এবং অবশ্যই তিনিও স্পোকস পারসন। তিনি বলছেন যে প্রোটেস্টার্সরা বিভিন্ন ধরনের হ্যাকেলড হচ্ছেন এখনো পর্যন্ত সারা দেশ জুড়ে। যদিও আসাম এবং বিহার পুলিশ একদম স্টেটমেন্ট জারি করেছে যে আমরা সমস্ত এফআইআর প্রত্যাহার করে নিলাম, কিন্তু সেই ক্ষেত্রে বিভিন্ন জায়গাতে আমরা দেখতে পাচ্ছি যে সুপ্রিম কোর্টের কথা বলে মানুষকে হ্যাকেল করা হচ্ছে। তার কারণ সুপ্রিম কোর্ট গতকাল যে বিষয়টা বলেছিল যে সমস্ত এফআইআর প্রত্যাহার করে নিতে পারে সরকার, সেটার সঙ্গে সুপ্রিম কোর্ট আরেকটা বিষয় বলেছিল যে যদি কেউ ক্রিমিনাল অ্যাক্টিভিটিস করে থাকে তাহলে তার বিরুদ্ধে কিন্তু তদন্ত পুলিশ চালিয়ে যেতে পারে, এবং সেই লাইনের উপর ভিত্তি করে একদম সরাসরি কারোর বিরুদ্ধে সরকার এফআইআর তুলছে না। তারা বলছে যে এখন তো বিষয়টা সাবজুডিস হয়ে গিয়েছে, তাহলে আমরা কিভাবে এফআইআর তুলবো? কিন্তু সুপ্রিম কোর্ট একবারও কিন্তু বলেনি যে এফআইআর তোলার ক্ষমতা পুলিশের নেই বা সরকারের নেই। আপনারা শুনুন সৌরভ দাসের বক্তব্য, তারপর আরো আসছে বিস্তারিত ব্যাখ্যায়। हमने मीडिया के थ्रू सैटरडे को वादा किया था, गारंटी दी थी कि वो किसी भी प्रोटेस्टर के खिलाफ, छात्रों के खिलाफ वो एफआईआर्स फाइल नहीं करेंगे फ्यूचर में। अगर एफआईआर्स अभी एग्जिस्टिंग है तो वो एफआईआर्स को भी विड्रॉ करेंगे। अब हमें समझ में आ रहा है कि आज एक सुप्रीम कोर्ट का कुछ पीआईएल फाइल हुए थे हमारी प्रोटेस्ट से रिलेटेड, उसमें सुप्रीम कोर्ट का एक ऑर्डर आया है, उसमें एक लाइन लिखा हुआ है कि जितने एग्जिस्टिंग एफआईआर्स है उसमें सरकार प्रोसीड कर सकती है इन्वेस्टिगेशन के लिए। अब उस ऑर्डर का झांसा देते हुए सरकार अब हमसे बोल रही है कि ये मैटर तो सबजुडिस हो गया। तो अभी तक जो उनको, आज ट्यूसडे है, आज वो रिटर्न अश्योरेंस जो हमें आना था कि कोई भी केसेस फाइल नहीं होंगे एंड जो होंगे वो विड्रॉ होंगे, वो अश्योरेंस अभी तक हमारे पास आया नहीं है। सरकार वो सुप्रीम कोर्ट के ऑर्डर का झांसा दे रही है बोलते हुए कि ये सबजुडिस मैटर हो गया है। अब आपके माध्यम से भी मैं सरकार को बता देना चाह रहा हूं कि इस सुप्रीम कोर्ट ऑर्डर में कहीं ये नहीं लिखा है कि एफआईआर्स विड्रॉ नहीं हो सकते। वो पावर पूरी तरीके से सरकार के पास है, वो प्रोसेस होना चाहिए एंड वो अश्योरेंस भी आना चाहिए। सुप्रीम कोर्ट ने उस पे कोई बाधा नहीं लगाया है। सुप्रीम कोर्ट को भी समझना चाहिए कि कैसे सरकार उनके ही ऑर्डर्स को एक तरह से उनका दुरुपयोग कर रही है। আপনারা শুনলেন সৌরভ দাসের বক্তব্য। এবার একদম সরাসরি সংসদে আপনাদেরকে নিয়ে যাই। সংসদে এলেন ওম বিড়লা, কিন্তু কোনো মতেই বুঝতে পারলেন না, এবং প্রতিদিনের মতন অদ্ভুত একটা চেহারা আমরা এইবারের সংসদে দেখতে পাচ্ছি মনসুন সেশনে। কোনো মতেই ভারতবর্ষের রাজনীতির চাণক্য বলে বিভিন্ন ভাইরাল রিলে আমরা যাকে দেখতে পাই, সেই চাণক্যকে আমরা আর দেখতে পাচ্ছি না। এবং সংসদে ভবনে থাকছেন তিনি, কিন্তু সংসদে হাউসের মধ্যে আসছেন না কোনোদিনই। একদম নরেন্দ্র মোদী আসছেন না, দেশের
স্বরাষ্ট্রমন্ত্রী আসছেন না, শুধু রাজনাথ সিং ফার্স্ট সিটে বসে থাকছেন। এবং সেখান থেকেই কেন এই বিষয়টা হচ্ছে সেটাকে যদি একদম বিস্তারিত একটু ব্যাখ্যা করা দরকার পড়ে, তাহলে সেই ক্ষেত্রে একটাই বিষয় কিন্তু উঠে আসছে যে এই মুহূর্তে বিজেপি তাদের যারা কট্টর অন্ধভক্ত, কট্টর সাপোর্টার, তাদেরকে একটাই বিষয় বোঝাতে চাইছে যে আমরা কিন্তু এই যে প্রোটেস্টার্স তাদের ক্ষেত্রে খুব একটা সহজ জায়গাটা তৈরি করছি না। এবং কট্টর সাপোর্টাররা অবশ্যই এই যে ধর্মেন্দ্র প্রধান ইস্তফা দিলেন সেটাকে সমর্থন করেনি, যে কেন বিজেপি এই ক্ষেত্রে মাথা নোয়ালো, কেন এটা করলো, একদম উচিত হয়নি, যা বলবে সেটাই মেনে নিতে হবে নাকি। তো এই যে কট্টর বিজেপি পন্থী মানুষজন আপনাদের চারপাশেও থাকবে নিশ্চয়ই, তাদেরকে আপাতভাবে একটা ভরসা দেওয়ার জন্য যে না আমরা প্রোটেস্টারদেরকে সমস্তটা ভাবে ছেড়ে দিচ্ছি না, তাদের বিরুদ্ধে আইনি করা পদক্ষেপ আমরা নিচ্ছি, সেইটা দেখানোর জন্য কিন্তু অনেকেই বলছেন যে এই মুহূর্তে এই প্রোটেস্টারদের বিরুদ্ধে সরকার বলেছিল হয়তো ককরোচ জনতা পার্টিকে, কিন্তু তারা সম্পূর্ণভাবে যে তাদের বিরুদ্ধে এফআইআর তুলে নেবে তেমন প্রেক্ষাপট তারা তৈরি করছে না এখনো পর্যন্ত। কোথাও একটা ভরসা দেওয়ার জায়গা যে বিজেপি একদম সরাসরি এদের হিসাব নেবে, সেই জায়গাটা একটা ভোট ব্যাংক নষ্ট করার জায়গাও তৈরি হচ্ছে কোথাও গিয়ে, এই বিষয়টা কিন্তু উঠে আসছে। प्रश्नकाल के अंदर प्रश्नकाल को कभी बाधित नहीं करें। प्रश्नकाल माननीय सदस्यों का होता है, सरकार की जवाबदेही होती है। कई माननीय सदस्य मेरे पास आकर आग्रह किया है कि हमारा बहुत कठिनाइयों से प्रश्न आया है और कुछ माननीय सदस्य जानबूझकर प्रश्न को बाधित करते हैं। मैंने आपको हर विषय हर मुद्दे पर पर्याप्त समय दिया है, लेकिन इस तरीके से आप सदस्यों के प्रश्नकाल के समय बाधित करो, नियोजित तरीके से सदन को वैधान कैदा करो, ये उचित नहीं है। मैं पुनः आपसे आग्रह करता हूं कि प्लीज आप अपनी अपनी सीट पर बैठिए, प्रश्नकाल के बाद इस चर्चा में भाग लीजिए। प्लीज प्लीज बैठिए। इकरा चौधरी जी मेरे पास आई, प्रश्नकाल चलने दो। सच्चिदानंद जी मेरे पास आए, कई माननीय सदस्य मेरे पास आए। आप माननीय सदस्यों के हक को नहीं मार सकते, ये तरीका उचित नहीं है। आप अगर सदन को वैधान करना चाहते हैं, नियोजित तरीके से गतिरोध पैदा करना चाहते हैं, ये संसदीय परंपराओं के अनुरूप नहीं है। सदन की कार्रवाई आज 12 बजे तक के लिए स्थगित की जाती है। সমস্তটা আপনারা দেখলেন, সমস্ত বিষয়ের ভিত্তিতে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন যে কেন স্বরাষ্ট্রমন্ত্রী তিনি আসতে ভয় পাচ্ছেন সংসদে। তিনি সংসদে রয়েছেন, দিল্লিতে রয়েছেন, দেশে রয়েছেন, কিন্তু কোনো মতেই তিনি সংসদ ভবনের ভেতরে আসতে পারছেন না, বিরোধীদেরকে ফেস করতে পারছেন না। গতকাল প্রিয়াঙ্কা গান্ধী বলেছিলেন যে কথাটা, যে এই লাঠিচার্জ করার যে অ্যালাউয়েন্স সেটা কে দিয়েছিল, এই লাঠিচার্জ করার পারমিশন বা অর্ডার সেটা কে দিয়েছিল, কিন্তু সেখান থেকে কোনো মতেই সংসদ ফেস করতে পারছেন না অমিত শাহ। আরো কঠিন হয়ে যাচ্ছে প্রতিদিন, যখন শোনা যাচ্ছে যে দিল্লি পুলিশ এই পারমিশন দিয়েছিল সিআরপিএফ কে, এই পারমিশন দিয়েছিল র্যাফ কে, র্যাপিড অ্যাকশন ফোর্স, তাদের পক্ষ থেকেও কিন্তু এইভাবে একটা ইঙ্গিত করা হয়েছিল যে এক্সেসিভ বল প্রয়োগ করা হয়েছে, সেটা কখনোই লফুল হয়নি, আনলফুল হয়েছে। তো 20 তারিখটা এই মুহূর্তে একটা বিড়ম্বনা তৈরি হয়েছে বিজেপির কাছে। প্রাথমিকভাবে একদম দেশের প্রধানমন্ত্রী সেলফি মোডে ক্যামেরা নিয়ে বিভিন্ন রকম অ্যাঙ্গেল থেকে ভিডিও তৈরি করছেন বটে, কিন্তু যে কথাটা গুরুত্বপূর্ণ যে 20 তারিখের যে আঘাত লেগেছে মানুষের গায়ে, সেটা কিন্তু অত সহজে ভুলিয়ে দেওয়া যাবে না। মহিলাদেরকে আঘাত করা, ছেলেদেরকে আঘাত করা, জেন জি কে আঘাত করা, সেটার দায় বিজেপি কে নিতে হবে, অমিত শাহকে নিতে হবে। এবং সেখান থেকে কি পরবর্তী ইস্তফার একটা দাবি উঠবে আমরা জানি না, তবে অবশ্যই সংসদ আজকেও চললো না। প্রাথমিকভাবে একদম 2 মিনিটের মধ্যে সংসদ বন্ধ করে দিয়ে কিন্তু চলে যেতে বাধ্য হলেন ওম বিড়লা।